সমাজ বদলে দেওয়ার ভূমিকায় অবতীর্ণ প্রধানমন্ত্রী তারেক রহমান গতানুগতিক রাজনীতির বাইরে সরকার প্রধানের বিভিন্ন পদক্ষেপ ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। জার্মানির তৈরি G3 রাইফেল অবাধে মিলছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে। উৎস কিংবা পাচারের সুনির্দিষ্ট কোনো তথ্য নেই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। দুই দফায় প্রশাসক বসিয়েও নির্বাচিত নেতৃত্ব পায়নি FBCCI। সাবেক নেতারা বলছেন নেতৃত্ব শূন্যতার মাশুল গুনছেন দেশের ব্যবসায়ীরা। হস্তান্তর জটিলতায় ৩ বছরেও চালু হয়নি সিলেটের ২৫০ শয্যার হাসপাতাল। জনবল ও প্রয়োজনীয় প্রস্তুতির পরই পূর্ণাঙ্গ রূপ বলছে কর্তৃপক্ষ। একদিকে সাদামাটা চলন বলন, অন্যদিকে ভিশনারি চিন্তা, সব মিলিয়ে সরকার প্রধানের চেয়েও সমাজ বদলে দেওয়ার ভূমিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্লেষকরা বলছেন গতানুগতিক রাজনীতির বাইরে সরকার প্রধানের বিভিন্ন পদক্ষেপ খুবই ইতিবাচক, বিশেষ করে সামাজিক ও পারিবারিক মূল্যবোধের অবক্ষয় রোধে এবং জলবায়ুর অভিঘাত মোকাবেলায় তার পরিকল্পনা প্রশংসিত হয়েছে। প্রধানমন্ত্রীর এসব বার্তা রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলেও মনে করেন তারা। রাজনীতির নির্মম বাস্তবতা আর পরিবর্তনের অঙ্গীকার নিয়ে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরেন তারেক রহমান। আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান। নির্বাচনের পর সংসদে কিংবা জনসম্মুখে তার বক্তব্য ও কর্মকাণ্ডে উঠে আসছে পরিবর্তনের নানা বার্তা। নীতি, জবাবদিহিতা এবং সমাজ পরিবর্তনের বিভিন্ন ইস্যুতে তিনি বারবার তুলে ধরছেন সরকারের অবস্থান। কেলেঙ্কারি অভিযোগ দুদক কর্তৃক অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয়েছে, যার প্রেক্ষিতে কতিপয় ব্যক্তিকে চিহ্নিত করে মালামাল সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া শেয়ার মার্কেট কেলেঙ্কারির সাথে আরও অন্যান্য যে সকল ব্যক্তি প্রতিষ্ঠান জড়িত কিনা তা উদ্ঘাটনের কার্যক্রম চলমান রয়েছে। অর্থনীতি ও উন্নয়নের পাশাপাশি ধর্মীয়, সামাজিক এবং পারিবারিক মূল্যবোধের বিষয়েও অনেক বেশি সোচ্চার প্রধানমন্ত্রী। সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আমাদের এই ছোটবেলার যে ছড়া বা কবিতা, যেই মূল্যবোধ, সেই মূল্যবোধ আমাদেরকে এই সংসদকে যে কোনো মূল্যে ফিরিয়ে আনতে হবে। মাননীয় স্পিকার, প্লাস্টিক ব্যাগ, পলিথিন ব্যাগ কিংবা বোতল যেখানে যেতেই থাকুক না কেন, সেটি যাতে আমরা মানুষকে সেই সচেতনতা দিতে পারি, সেটি যাতে যেখানে সেখানে ফেলা না হয়। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা, পরিবেশ সংরক্ষণ এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের প্রতিশ্রুতিও প্রতিনিয়ত তার বক্তব্য জোরে। সারা দেশে অনেক গাছ লাগাতে হবে। আমরা অনেকগুলো কর্মসূচির পাশাপাশি আমাদের এই কর্মসূচিটাকেও সারা দেশে আমরা এই কর্মসূচিটা চালু রাখতে। এইসব বক্তব্যের প্রতিক্রিয়ায় বিশ্লেষকরা বলছেন সরকার পরিচালনার গণ্ডি ছাড়িয়ে সমাজ সংস্কারকের ভূমিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধুমাত্র অর্থনৈতিক সমৃদ্ধি না, মানবিক মূল্যবোধ সৃষ্টি করতে হবে, সমাজ পরিবর্তন করতে হবে, এমন একজন শ্রেষ্ঠতম জাতি হিসাবে পরিচিত করতে হবে, সেটা তার উদ্দেশ্য। উনি নিজেই বলেছেন, আমার বাসায় গিয়ে অনেক টিস্যু আমি ফেলতে হয়, রাস্তায় ফেলি না। এটা কিন্তু এক ধরনের এখানে শিক্ষা নেওয়ার সুযোগ আছে। পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সরকারের পরিকল্পনা ও প্রধানমন্ত্রীর অঙ্গীকারকে ইতিবাচক হিসেবে দেখছেন পরিবেশবিদরাও। মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগটা উনি বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে, এটা কিন্তু প্রতিদিন, যেমন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটা সপ্তাহে একদিন, আমি মনে করি প্রত্যেকটা স্কুলের বাচ্চাদেরকে সপ্তাহে একদিন প্রকৃতির কাছে নিয়ে যাওয়া উচিত। তারা একটা নদীর পাশে গিয়ে বসবে, নদীটা দেখবে, নদীর ইকোসিস্টেম দেখবে, বনের ভিতরে তাকে বনের নিয়ে যাওয়া, গার্ডেনগুলিতে নিয়ে যাওয়া উচিত, গাছ চেনানো উচিত। গতানুগতিক রাজনৈতিক বক্তব্যের বাইরে সামাজিক দায়বদ্ধতা, জবাবদিহিতা এবং মূল্যবোধের প্রশ্নে তারেক রহমানের আন্তরিক প্রচেষ্টা দেশের সর্বত্র পৌঁছে দেওয়ার দায়িত্ব সবাইকেই নিতে হবে বলে মত বিশ্লেষকদের। প্রতিটি মানুষ যদি ওনার এই অ্যাপ্রোচটাকে আমরা ধারণ করি, তাহলে কিন্তু সমাজ পরিবর্তন হবে। এবং এই যে পাঠ্যপুস্তকে যদি আমি ইথিক্স, মোরালিটি এগুলোকে যদি সন্নিবিষ্ট করি, আমি যদি এখানে পাঠ্যপুস্তকের মধ্যে নিয়ে নেই, তাহলে কিন্তু ক্লাসেই এটা শেখানো হবে। ওনার যে চিন্তা, যে প্ল্যানটা, সেই প্ল্যানটাকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে মানে শুধুমাত্র টপ থেকে হবে না, টপ থেকে বটমে নামতে হবে, সবাইকে একভাবে কাজ করতে হবে। অর্থনীতির পাশাপাশি সামাজিক মূল্যবোধ, পরিবেশ সুরক্ষা এবং জবাবদিহিতার প্রশ্নে প্রধানমন্ত্রীর এমন বার্তা বাস্তবায়নে বড় চ্যালেঞ্জও দেখছেন বিশ্লেষকরা। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। সরকারি বরাদ্দ বিতরণে এলাকা প্রীতির অভিযোগ উঠেছে সংরক্ষিত আসনের এমপি নুসরাত তাবাসসুমের বিরুদ্ধে। টিআর কাবিখাও কাবিটার ৮টি প্রকল্পের ৭টি দিয়েছেন বাড়ির আশেপাশে।
প্রধান শিক্ষক বাবার প্রতিষ্ঠান পেয়েছে কাবিখার 12 টন শস্য। পাড়ার মসজিদ, কবরস্থান, ঈদগাহ ও রাস্তার কাজের জন্য বরাদ্দ দিয়েছেন 10 লাখ টাকার প্রকল্প। এ নিয়ে নুসরাতের দাবি, এসবের কিছুই দেখেন না তিনি, খোঁজ নিতে হবে ব্যক্তিগত সহকারীর কাছে। জাতীয় সংসদের সংরক্ষিত আসনে এনসিপির প্রতিনিধিত্ব করছেন কুষ্টিয়ার নুসরাত তাবাসসুম। চলতি অর্থবছরে তিনি টিআর, কাবিখা ও কাবিটার 8টি প্রকল্পে বরাদ্দ পেয়েছেন 12 লাখ নগদ টাকা ও 12 মেট্রিক টন খাদ্যশস্য, যার 7টি বিতরণ করেছেন নিজ গ্রামে। খাদ্যশস্যের সবটুকু বরাদ্দ দিয়েছেন বাগওয়ান KCVN মাধ্যমিক বিদ্যালয়ে। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক তার বাবা আব্দুল হালিম টম। এমপির নিজ গ্রাম বাগওয়ান মধ্যপাড়া জামে মসজিদের নামে 3,60,000 এবং ঈদগাহের মাটি ভরাটের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 2 লাখ টাকা। গোরস্থান, ঈদগাহ বা ছোটোখাটো যে সমস্ত রাস্তাগুলো ইতিপূর্বেই উনি এই সমস্ত কথাগুলো আমাদের বলেছিলেন, ওয়াদা করেছিলেন, এগুলো আস্তে আস্তে গেলে বাস্তবায়ন হচ্ছে। এমপি তাবাসসুমের বাড়ির সামনে থেকে এই হেয়ারিং সড়ক গেছে এলাকার কবরস্থানের দিকে। রাস্তাটির উন্নয়নের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 1,20,000 টাকা। মূল সড়কের কাজ না করে নির্মাণ হয়েছে কবরস্থানের অভ্যন্তরীণ রাস্তা। রাস্তাটা হয়েছে, আরো কাজ আছে, হয়তো ওগুলো শুরু হয়নি এখনো। আমাদের যে মহিলা এমপি যে নুসরাত তাবাসসুম, ওনার মাধ্যমে কাজটা এসছে, ওনার আব্বার হাত দিয়ে কাজটা হয়েছে। যদিও এমপির বাবা বলছেন, স্কুলের শিক্ষক ও এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে প্রথমবারের সব প্রকল্প এলাকার উন্নয়নে দিয়েছেন, এখানে কোনো উদ্দেশ্য নেই। মেয়ে শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে নিজ স্কুল এবং শিক্ষকদের কথা রাখার জন্য এখানে সহ দৌলতপুরে বিভিন্ন জায়গায় উন্নয়নের ছোঁয়া লাগানোর জন্য দিয়েছে। যদিও এমপি বলছেন তিনি এসব দেখেন না, যোগাযোগ করতে বললেন তার ব্যক্তিগত সহকারীর সাথে। আমি দৌলতপুরেই দিয়েছি, আর মনে হয় কিছু জিআরের টাকা বা চাল আমার ঠিক খেয়াল নেই, সেটা মনে হয় শুধু সদরে দেওয়া হয়েছে। আমার পিএর সাথে যোগাযোগ করেন, মানে আমি এগুলো অতটা দেখি না, তো খোঁজ খবর অতটা রাখি না। সচেতন নাগরিকরা বলছেন এমপিদের অর্থ বরাদ্দের ক্ষেত্রে নীতিমালা হওয়া প্রয়োজন। সংরক্ষিত আসনে এমপি যারা হয়েছেন ওনারা তো নিজের একটি আসনের জন্য না, পর 3টা আসনের জন্য ওরা নির্বাচিত হয়েছেন। নিজের এলাকা বা বাড়ির আশেপাশেই সব টাকাগুলো বরাদ্দগুলো খরচ করেন, এটা তো খুবই দুঃখজনক। এই বিষয়গুলো সরকারের পক্ষ থেকেও একটা নীতিমালা থাকা দরকার। গ্রামের বাইরে শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ফজলুল হক গার্লস ডিগ্রি কলেজের নামে 2 লাখ টাকা বরাদ্দ দিয়েছেন এমপি। ডিবিসি নিউজ ডেস্ক। হেকলার অ্যান্ড কোচ সিরিজের শক্তিশালী G3 রাইফেল। জার্মানি তৈরি এই সমরাস্ত্র অবাধে মিলছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে। সম্প্রতি সীমান্তরক্ষী বাহিনীর হাতে অস্ত্র উদ্ধারের পর অনেকটা নড়ে চড়ে বসেছে প্রশাসন। প্রশ্ন হচ্ছে, জার্মানির এই ভারী রাইফেল কিভাবে এলো সীমান্তের মতো স্পর্শকাতর জায়গায়? শুধু তাই নয়, এসব ভারী অস্ত্র পৌঁছে গেছে রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী ও দেশের শীর্ষ সন্ত্রাসীদের কাছে। যদিও এসব অস্ত্রের উৎস কিংবা পাচারের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। চলতি বছরের জুন ও জুলাই মাসে নাফ নদীর 0 লাইন ও সাবডাং সীমান্ত থেকে হেকলার অ্যান্ড কোচ সিরিজের শক্তিশালী 2টি G3 রাইফেল উদ্ধার করে বিজিবি। এছাড়া গেল 24শে জুন চট্টগ্রামের চাঁদগাঁও এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় হেকলার অ্যান্ড কোচ সিরিজের 5.3 রাইফেল উদ্ধার করে র্যাব। একের পর এক জার্মানির তৈরি এই অস্ত্র উদ্ধার হলেও এর উৎস কিংবা পাচারের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। চলতি বছরের 2রা জানুয়ারি ও 28শে ফেব্রুয়ারি চাঁদা না পেয়ে চট্টগ্রামে স্মার্ট গ্রুপের বাসভবনে SMG ও AK-47 রাইফেল দিয়ে সন্ত্রাসীদের গুলি করতে দেখা যায়। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত সংলগ্ন স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, রোহিঙ্গাদের মাধ্যমেই এসব অস্ত্র আসছে দেশে। রোহিঙ্গাদের বিভিন্ন সংগঠন আছে, সেই সংগঠনের নামদারি বিভিন্ন দেশের মধ্যে তাদের সাইনবোর্ড দিয়ে অমুক সমুক এই ধরনের সংগঠনও তাদের আছে। তারা বিদেশ থেকে এই অস্ত্রগুলা কালেকশন করতেছে, দাতা সংস্থারাই তাদেরকে অস্ত্র সাপ্লাই দিচ্ছে। সন্ত্রাসীদের ভারী অস্ত্রের ব্যবহার দেখে বিস্মিত খোদ আইনশৃঙ্খলা বাহিনীও। মাদক যেরকম চোরাচালান হয় সেরকম যে অস্ত্র চোরাচালান হচ্ছে সেরকম না। 1-2টা অস্ত্র আপনার সীমান্ত থাকলে সেটা আসতে পারে, বাট একদম অস্ত্রের যে ঢালাওভাবে চোরাচালান হচ্ছে সেরকম কোনো ঘটনা এখানে নাই। সীমান্তরক্ষী বাহিনী সর্বোচ্চ চেষ্টা করে, তারপরেও চোখ ফাঁকি দিয়ে 2-4টা
এদিক ওদিক দিয়ে হয়তো আসতে পারে। তো এটা এক্স্যাক্টলি আগে হয়তো কোথাও কোনোভাবে বাংলাদেশে এসেছে, এটা মেড ইন বাংলাদেশ না। এই ধরনের অস্ত্র সাধারণত জার্মানি বা এই ধরনের দেশগুলোতে তৈরি করা হয়। নিরাপত্তা বিশ্লেষকদের মতে সীমান্তে পণ্য পাচারের আড়ালে অস্ত্র প্রবেশ করছে কিনা সেই বিষয়টিও গোয়েন্দা সংস্থার খতিয়ে দেখা প্রয়োজন। কোন সোর্সে তারা এই জিনিসগুলো নিয়ে যাচ্ছে এবং সেই পণ্যের বিনিময়ে অর্থের বিনিময়ে অস্ত্র সংগ্রহ হচ্ছে, এই চেইনটা, এই সাইকেলটা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের গোয়েন্দাদের ব্রেক করা উচিত। তাহলে এটা নিবৃত হবে। অস্ত্রের চাহিদাটা যদি আপনি বন্ধ করে দিতে পারেন, যে লোকগুলি এখানে জড়িত আছে তাদের চিহ্নিত করতে পারেন, তাহলে এটা ওই বর্ডার থেকেও এটা বেশি করে নিয়ন্ত্রণ হবে তখন। শুধু হ্যাকলার অ্যান্ড কোচের G3 সিরিজই নয়, সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন সময় উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে AK-47, অটোমেটিক, টারবাইন, অ্যাসল্ট রাইফেল, অ্যান্টি-পার্সোনাল মাইনের মতো ভারী অস্ত্র। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। 2 দফায় প্রশাসক বসিয়েও নির্বাচিত নেতৃত্ব পায়নি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI। 2য় দফার প্রশাসকেরও মেয়াদ ফুরিয়েছে 15 দিন আগে। তারপর থেকে একেবারেই অভিভাবকহীন সংগঠনটি। সাবেক নেতারা বলছেন, এই নেতৃত্ব শূন্যতার মাসুল গুনছেন দেশের ব্যবসায়ীরাই। তাই সরকারি কর্মকর্তার বদলে বেসরকারি খাত থেকে প্রশাসক নিয়োগ দিয়ে দ্রুত নির্বাচনের দাবি তুলেছেন সাধারণ সদস্যরা। 24-এর 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের ঢেউ আছড়ে পড়ে FBCCI-তেও। নেতৃত্বের পদত্যাগ দাবিতে সরব হয় সদস্যদের একাংশ। শেষ পর্যন্ত সভাপতির পদ ছাড়েন মাহবুবুল আলম। 11 সেপ্টেম্বর বাতিল হয় পুরো পর্ষদ। দ্রুত নির্বাচনের প্রতিশ্রুতি নিয়ে প্রশাসক হন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য হাফিজুর রহমান। ফুল দিয়ে আমাকে বরণ করার দরকার নেই, আমি যখন চলে যাব, যদি সফলভাবে কাজটা করতে পারি, তখন আমাকে ফুল দিয়ে বিদায় করে দেন। কিন্তু 1 বছরেও নির্বাচন দিতে পারেননি তিনি। 1.5 মাস পদ শূন্য থাকার পর 2025 সালের নভেম্বরে দায়িত্ব পান বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান। বেঁধে দেয়া 4 মাসের জায়গায় 6 মাস পার হলেও খবর নেই ভোটের। 15 দিন আগে ফুরিয়েছে তারও মেয়াদ। আগে তো আমরা অনেক সময় বিসিএসে গেছি, যাওয়ার পরে ডাইরেক্টররা ছিল, যারাই ছিল তাদের কাছে আমাদের সমস্যাগুলো তাদের কাছে আমরা বলতে পারছি। একটু আগে গেটের সামনে দিয়ে আসলাম, কেউই নাই। আমাদের যে দুঃখ বেদনার কথাগুলো আমরা কার কাছে বলবো? বারবার প্রশাসক বদল হলেও ভোটের মুখ দেখেনি সংগঠনটি। তাই একজন ব্যবসায়ীকে প্রশাসক করে দ্রুত নির্বাচন আয়োজনের দাবি উঠেছে। এতে অনেক সমস্যা তৈরি হচ্ছে অলরেডি। এই ক্ষেত্রে আমাদের বিসিসির কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা, বিভিন্ন খরচাতেও কিন্তু বন্ধ আছে। এটাও সরকারের দিকে সুদৃষ্টি বিবেচনা আনা ব্যবস্থা চাচ্ছি আমরা, যেভাবে হোক নতুন একটা প্রশাসক ব্যবসায়ীদের মধ্য থেকে দিয়ে যেন বিসিসিকে একজন প্রাণবন্ত করে এবং নতুন নির্বাচনটা যেন দেয়। সাবেক নেতাদের শঙ্কা, দ্রুত নির্বাচন না হলে মুখ থুবড়ে পড়বে সংগঠনটি। অপূরণীয় ক্ষতির মুখে পড়বে ব্যবসা বাণিজ্য। আমরা তো অ্যাকচুয়ালি মার্কেট ইকোনমিতে বা এখন যে ক্রাইসিস গুলা, ওনারা তো এটা ফিল করতে পারছে না। না প্রশাসনিক কিভাবে চালাবে এটা ওনারা জানে, আর আমরা ব্যবসায়ীরা জানি যে আমাদের কি সমস্যা। কারণ এখন ক্ষুদ্র মাঝারি শিল্পে বা ব্যবসা বাণিজ্যে কিন্তু আসলে একটা অস্থিরতা চলছে। সুষ্ঠু নির্বাচন আর ব্যবসা বাণিজ্যের স্বার্থে সরকারের উচ্চ মহলের সরাসরি নজরদারি চান FBCCI সদস্যরা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। দাঁড়িয়ে আছে প্রায় 100 কোটি টাকায় নির্মিত আধুনিক ভবন, মিলেছে অনুমোদনও, কিন্তু সেবা চালুর ব্যাপারে দীর্ঘসূত্রিতা কাটছে না শিগগিরই। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, জনবল, যন্ত্রপাতি ও প্রয়োজনীয় প্রস্তুতি শেষ না হওয়ার আগে চালু হচ্ছে না সিলেটের 250 শয্যার জেলা হাসপাতাল। 2019 সালের জানুয়ারিতে সিলেটের চৌহাট্টায় প্রায় 6.98 একর জায়গায় নির্মাণ কাজ শুরু হয় 250 শয্যার এই জেলা হাসপাতাল। 2023 সালে শেষ হওয়া 8 তলা ভবন নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 85 কোটি টাকা। পরিকল্পনা ছিল জেলার সাধারণ রোগীদের জন্য আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত, বিশেষায়িত সেবার সুযোগ তৈরি করা এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওপর রোগীর চাপ কমানো। এরপর হস্তান্তর জটিলতায় কেটে গেছে প্রায় 3 বছর। চালু করা যায়নি স্বাস্থ্যসেবা। সম্প্রতি 8 তলা ভবনটি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে বিশেষায়িত হাসপাতাল হিসেবে অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গণপূর্ত বিভাগ বলছে, ভবন হস্তান্তরে প্রতিবন্ধকতা নেই, শিগগিরই চালু হবে হাসপাতালটি। আমাদের এন্ডের কাজ সকল কিছুই শেষ,
ফার্নিচারের ডিসিশনও আসছে পরে, এই কারণে এটা প্রকিউরমেন্টও দেরি হচ্ছে। আগামী 2-2.5 মাসের মধ্যেই ফার্নিচার ফুল হসপিটালের সকল যা যা প্রয়োজন সকল ফার্নিচার চলে আসবে। তবে হাসপাতাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে পূর্ণাঙ্গ প্রস্তুতি ছাড়া স্বয়ংসম্পূর্ণ হাসপাতালে রূপান্তর সম্ভব নয়। তবে দ্রুত চালুর জন্য কিছু চাহিদা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। এটা অক্সিজেন প্ল্যান্ট নাই এখনও, এটা করতে হবে। তারপরে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট লাগবে, স্টেরিলাইজ, বিভিন্ন টেকনিক্যাল বিষয় আছে। তারপর মনে করেন এটা একটা শহরের মধ্যে অবস্থিত, একটা সিকিউরড পেরিমিটার লাগবে। আপনি জানেন তো বাস্তবতা, মানে এখন ওখানে সেভাবে এই জিনিসগুলো নাই। আমরা তো জাস্ট জিনিসটা হাতে পেলাম, এখন আমরা বিভিন্ন জনের সাথে কথা বলছি, মন্ত্রণালয়ের সাথে আমরা যোগাযোগ করে আবার আমি টাইম ফ্রেমটা দিতে পারতেছি না, তবে আমার তরফ থেকে আন্তরিকভাবে আমি চেষ্টা করব যে দ্রুততার সাথে আমি চালু করতে পারি। পরিকল্পনাহীন ভবন নির্মাণ আর জনবল সংকটে দেশের অনেক হাসপাতাল এখনও ব্যবহার উপযোগী নয় বলে জানান বাণিজ্যমন্ত্রী। যে পরিমাণ ইনভেস্টমেন্ট হয়েছে সেটা রিটার্নটা তুলে আনা, এটার জন্য ইনশাল্লাহ আমরা একটা কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করব এবং যেখানে যেখানে জনবল প্রয়োজন এই দুইটা ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করব, যাতে আশু কিছু নিয়ে আসতে পারি এবং নিয়ার টার্মে বাদবাকিগুলি ফুলফিল করতে পারি। এমন বাস্তবতায় দ্রুত হাসপাতালটি চালু হলে এ অঞ্চলের স্বাস্থ্য সেবায় আসবে আমূল পরিবর্তন বলছেন সংশ্লিষ্টরা। তাওহিদুর রহমান শাহ, ডিবিসি নিউজ, সিলেট। অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নে 1 যুগ ধরে মারাত্মক দূষণে কুমিল্লার গঙ্গাইজুড়ি খাল। স্বাভাবিক প্রবাহ হারিয়ে খালটিতে প্রবাহিত হচ্ছে দুর্গন্ধযুক্ত কালো কুচকুচে বিষাক্ত পানি। এতে বিপাকে দক্ষিণ কুমিল্লার হাজার হাজার কৃষক সহ সাধারণ মানুষ। ধ্বংস হচ্ছে খালের জলজ পরিবেশ ও জীববৈচিত্র্য। বর্জ্যযুক্ত বিষাক্ত পানির উৎস নিয়ে চলছে পরস্পর বিরোধী দোষারোপ। কুমিল্লা সিটি কর্পোরেশন ও সংলগ্ন এলাকা দিয়ে প্রবাহিত হয়েছে প্রায় 25 কিলোমিটার দীর্ঘ গঙ্গাইজুড়ি খাল। জেলার ভারতীয় সীমান্তবর্তী কটক বাজার এলাকা থেকে শুরু হয়ে টঙ্গীরপাড় এলাকা পর্যন্ত খালটি বিস্তৃত। একসময় গঙ্গাইজুড়ি খালকে বলা হতো দক্ষিণ কুমিল্লার লাখো মানুষের পানির উৎস। কুমিল্লার পূর্ব দক্ষিণাঞ্চলে সেচ ব্যবস্থা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল জলাধারটির। স্থানীয়দের অভিযোগ, কুমিল্লা ইপিজেড স্থাপিত দেশি বিদেশি 48টি কারখানার বিষাক্ত বর্জ্যে দূষিত হচ্ছে খালের পানি। চরম ভোগান্তিতে 4 উপজেলার মানুষ। ব্যাহত হচ্ছে কৃষি উৎপাদন। এই পানি একদম এসিড, অন্য যদি একটা মেশিন লাগে হানি ফালাই হেন একদম জ্বললিয়া, এরপর আপনি দানটা একদম শুইয়া যায়। যদি আরো 2-4-5 বছর এইভাবে পানি প্রবাহিত হইতে থাকে তাহলে এই খালের দুই পারের আসলে অনেক বসতি ঘর বাড়ি আছে, কেউ বসবাস করার মতো কোনো অবস্থায় থাকবে না। এখানকার অক্সিজেন, বাতাস সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। আমরা বিভিন্ন এই রোগের আক্রান্ত। অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান তারা কিভাবে এই ক্লাসে বসে থাকে এই দুর্গন্ধের মধ্যে। ইপিজেডের যে বিষাক্ত পানিগুলো বা কেমিক্যালগুলো, এগুলো কিন্তু একটি প্লান্টের মাধ্যমে এগুলাকে রিসাইক্লিং করে এগুলাকে কিন্তু পরিশোধিত করেই কিন্তু এগুলাকে ডেলিভারি দেওয়ার কথা। তো ইপিজেড তা না করে এটা যেভাবে আসছে কেমিক্যালযুক্ত পানিগুলোই তারা ছেড়ে দিচ্ছে। তো তারা যে এই কাজটা করছে এই কারণে কিন্তু পরিবেশ দূষণ হচ্ছে এবং এই পানি যত দূর যাচ্ছে ততটুকুই কিন্তু আমাদের পরিবেশের ক্ষতি হচ্ছে। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে খাল দূষণের উৎস নিয়ে তদন্ত চলছে। দায়ীদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। খালটি দূষণমুক্ত করে আগের অবস্থায় ফেরাতে উদ্যোগ নেওয়ার কথা জানান পরিবেশ মন্ত্রী। একটা পরিবেশ অফিসার নিয়োগ করব, যেন সে প্রতিদিন সকাল থেকে পুরো রাত চেক করতে পারে। আর একটা যদি সিটি কর্পোরেশন থেকে যদি হয় তাহলে সেটাকে নির্ধারিত করে আমি সিটি কর্পোরেশন যে প্রশাসক আছে তার সাথে কথা বলবো, বর্জ্য ব্যবস্থাপনা বলেন সেটার জন্য ইমিডিয়েটলি উন্নত করে, সেজন্য আমি এলজিইডির সাথে কথা বলবো। গঙ্গাইজুড়ি খাল দক্ষিণ কুমিল্লার প্রাণ। জলাধারটি রক্ষা করা এখন দক্ষিণ কুমিল্লার লাখো মানুষের প্রাণের দাবি। ডিবিসি নিউজ ডেস্ক। সংস্কারের অভাবে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে পিরোজপুর শ্রীরামকাঠি 8 কিলোমিটার সড়ক। শুষ্ক মৌসুমে গর্ত আর ধুলো ও বর্ষা মৌসুমে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে পড়ছেন এলাকাবাসী। দীর্ঘদিন মেরামত না হওয়ায় স্থানীয়রা সড়কটির নামকরণ করেছেন মৃত্যু ফাঁদ নামে। অভিযোগ উঠেছে, কাজ না করেই সড়ক সংস্কার চুক্তির টাকা উঠিয়ে নিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান। এ বিষয়ে মামলাও করেছে দুদক।
একসময় এই পিরোজপুর শ্রীরামকাটি সড়ক দিয়ে প্রতিদিন শত শত যানবাহনে হাজার হাজার মানুষ চলাচল করত, কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ৮ কিলোমিটার সড়কটিতে বর্তমানে রয়েছে বড় বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই এই সড়কে কাদা পানিতে একাকার হয়ে বাড়ে দুর্ঘটনার ঝুঁকি। সাধারণ মানুষও যাতায়াত করছে বিকল্প রাস্তায়। এতে সময়ের পাশাপাশি বাড়ছে খরচও। শ্রীরামকাটি বন্দর, তারপর চলছিয়া বন্দর, কলেজ, স্কুল, প্রাইমারি স্কুল সবকিছু আছে, কিন্তু রাস্তা আজ পর্যন্ত কেউ ভালো করে না। এই রাস্তাটা দীর্ঘদিন পর্যন্ত ভাঙা, আমাদের যেতে ভীষণ কষ্ট হয়। দীর্ঘদিন মেরামত না হওয়া সড়কটির নির্মাণ কাজ দেওয়া হয় ইফতি ইটিসিএল নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। ২০২৪ সালের ৬ নভেম্বর কাজ শুরু করে ১ বছরে শেষ করার চুক্তিতে ব্যয় ধরা হয় ১৭ কোটি ২৬ লাখ টাকা। অভিযোগ রয়েছে, সড়কের কাজ না করে ক্ষমতার অপব্যবহার করে ঠিকাদার চুক্তির সব টাকা উঠিয়ে নিয়েছে। সপ্তাহে ৩ দিন আসা লাগে আমাদের, ৩ দিন আসতে গেলে মনে করেন বুক টুক ব্যথা হয়ে যায়, ঝাক্কায় বুক ব্যথা হয়ে যায়। আমরা সরকারের কাছে আকুল আবেদন যে রাস্তা তাড়াতাড়ি করার জন্য। সামনে বর্ষাকাল আইতেছে, তো আমরা ঠিকমতো কলেজ যাইতে পারবো না। এদিকে কাজ না করে টাকা উঠিয়ে নেওয়ার কথা স্বীকার করে এলজিইডি কর্মকর্তা জানান, এই ঘটনায় মামলা করেছে দুদক। মামলার প্রক্রিয়াটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এবং যেহেতু এটা সরকারি টাকা উঠে চলে গেছে, আমাদের মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমরা এটা পরবর্তী পদক্ষেপ নিতে পারতেছি না। এলজিইডির আওতায় ভান্ডারিয়ার সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে রয়েছে টাকা আত্মসাতের অভিযোগ। এই বিষয়ে ৮টি মামলা হয়েছে। শীঘ্রই দেয়া হবে অভিযোগপত্র। প্রায় ১,০০০ কোটি টাকার বেশি আত্মসাৎ করেছেন। এই বিষয়টি আমরা প্রাথমিক অনুসন্ধান করে ৮টি পৃথক মামলা দায়ের করি এবং মামলাগুলি বর্তমানে তদন্ত শেষ পর্যায়ে আছে। অতি সম্প্রতি এই কাজগুলো চালু হবে। এতে পিরোজপুরবাসীর দুর্ভোগ লাঘব হবে বলে আমি মনে করি। পিরোজপুর শ্রীরামকাটি সড়কটি দ্রুত সংস্কারের দাবি ভুক্তভোগী স্থানীয়দের। পাশাপাশি তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তাদের। ডিবিসি নিউজ ডেস্ক। দেশজুড়ে যখন উন্নয়নের নানা গল্প, তখনও শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হাজারো মানুষের যোগাযোগের একমাত্র ভরসা ডিঙি নৌকা। প্রাকৃতিক দুর্যোগ কিংবা নৌকায় ত্রুটি দেখা দিলেই থমকে যায় প্রায় ২০,০০০ বাসিন্দার জীবন। বারবার আশ্বাসের পরও সেতু না হওয়ায় স্থানীয়দের মাঝে বাড়ছে ক্ষোভ। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কীর্তিনাশা নদীতে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছে শিশু শিক্ষার্থীরা। নারায়ণপুর ইউনিয়নের 10টি গ্রামকে সদর থেকে আলাদা করেছে এই নদী। শিক্ষা, চিকিৎসা কিংবা দৈনন্দিন প্রয়োজনে সদরে যেতে বাসিন্দাদের ভরসা একটি মাত্র নৌকা। মাঝির অনুপস্থিতি, নৌকার ত্রুটি বা বিরূপ আবহাওয়া থাকলে থমকে যায় পুরো এলাকার স্বাভাবিক জীবনযাত্রা। হলে খাওয়ালা বাড়িতে জায়গা, আমরা অনেক সময় দাঁড়িয়ে থাকি, দেরি হলে তারপরে বাসায় চলে যাই, তারপরে আর স্কুলে যেতে পারি না। বৃষ্টির সময় অনেক অসুবিধা হয়, বাচ্চাদের ভয় পায়। বৃষ্টির সময় অনেক পানি হয়, ঢেউর সময় নৌকা ডোবার ভয় থাকে। পাবলিকের খুবই অসুবিধা। নৌকা ডুবে যায়, পোলাপান স্কুলে লেখাপড়া করে, ভয় আতঙ্কে আমরা সবসময় থাকি। সম্প্রতি 15 শিক্ষার্থী নিয়ে নৌকাডুবির ঘটনায় বেড়েছে উদ্বেগ। দীর্ঘদিন ধরেই নদীর উপর একটি সেতুর দাবি জানাচ্ছেন বাসিন্দারা। আমরা আইতারি না যাইতারি না, খাওয়া বন্ধ হয়ে গেলে আমরা বোধাই এই বেদের কিন্তু ঘুরিয়ে আমাকে হিন্দি আইতে হয়। নতুন যারা মেহমান আসে আমাদের এখানে হাজার হাজার মানুষ পারাপার হয়, তারাও অনেক অ্যাক্সিডেন্ট হয়, পড়ে যায় নৌকার থেকে। দেখা গেছে তুফান হইলে আমরা যখন ঠাডা পরে আমরা দৌড়ায় উঠে যাইগা, আবার এই তুফানের ভিত্তি আবার দেখা গেছে পোলাপান পার করতে হয়। দ্রুত সেতু নির্মাণ কাজ শুরু হবে জানিয়েছে উপজেলা প্রকৌশল বিভাগ। নারায়ণপুর এবং ফেরাঙ্গিকান্দি এই দুইটা জায়গার মাঝখানে আমাদের দুইটা পসিবল লোকেশন আছে। সেটা আমাদের হেডকোয়ার্টার থেকে দেখে গেছে ডিজাইন এক্সপার্টরা, এবং ওনারা এখনো মতামত জানান নাই যে কোন জায়গাটাতে ব্রিজটা করলে ভালো হয়। তবে এই দুইটা জায়গার যে কোনো একটা জায়গাতে ব্রিজ হবে এবং এটা আমরা আশাবাদী। আমরা এটা বেশ কয়েকটি প্রকল্পের প্রস্তাবনা পাঠিয়েছি। কীর্তিনাশা পাড়ের মানুষের প্রত্যাশা একটি সেতুর মাধ্যমে নিশ্চিত হবে নিরাপদ যাতায়াত, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং উন্নত জীবনের অধিকার। ডিবিসি নিউজ ডেস্ক। ইরানের পারমাণবিক স্থাপনায় বড় ধরনের হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। ট্রাম্পের এই হুমকির কড়া জবাব দিয়েছে তেহরান। তাদের স্পষ্ট হুঁশিয়ারি, পারমাণবিক স্থাপনায় কোনো ধরনের আঘাত হানা হলে তা পুরো অঞ্চলে নতুন যুদ্ধের সরাসরি আমন্ত্রণ হিসেবে গণ্য হবে।
এর মাঝেই ইরানের সামরিক লক্ষ্যবস্তুগুলোতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, এখন পর্যন্ত এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে প্রায় $37.5 বিলিয়ন। এই ব্যয় মেটাতে কংগ্রেসে অতিরিক্ত জরুরি তহবিলের আহ্বান করেছে পেন্টাগন। সংঘাতের আঁচ ছড়িয়ে পড়ছে প্রতিবেশী দেশগুলোতে। বাহরাইন ও কুয়েত তাদের আকাশে একাধিক বিমান হামলা ঠেকানোর দাবি করেছে। পরিস্থিতি শান্ত করতে কূটনৈতিক তৎপরতা চলছে পাকিস্তান ও লেবাননে। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।